আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা জেলার রাজনৈতিক টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিল্লাল তালুকদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন মোহাম্মদ রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। আপনারা কেমন আছেন? রাসেল ভাই, আপনি কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আম ধন্যবাদ আপনাদের ঢাকা চেটকে এরকম একটা সুন্দর টক শো আয়োজন করার জন্য। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আ আ আরো ধন্যবাদ জানাই যে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এখানে যুক্ত করার জন্য। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সাথে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আর মোহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার ভাই, আপনি কেমন আছেন ভাই? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আজকে ঢাকা চেটে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কেমন আছেন? জি ভাই, আমি খুবই ভালো আছি ভাই। আপনারা এসেছেন, আমি আরো ভালো হয়ে গেছি। তো ভাই, আমরা আমাদের যে তারুণ্য রাজনীতির উদ্দেশ্য হলো যে যারা তরুণ রাজনীতিবিদ, যারা রাজনীতিতে নতুন এসেছে, তাদের কথা শোনা এবং সবাইকে জানানো, এটি আমাদের উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা মূলত কাজ করতেছি। আশা করি আমরা এই উদ্দেশ্য সাধন করতে পারবো। তো আমাদের কাছে সময় খুবই কম, আমরা কি প্রশ্ন নিতে পারি? জি। জি জি। আমার যে প্রথম প্রশ্নটা আমি উভয়ের কাছে করবো, বাট প্রথম প্রশ্ন রাসেল ভাইয়ের কাছে, যে আপনার বর্তমান যে রাজনৈতিক সমস্যাগুলো হচ্ছে, এর মধ্যে কি আপনার সংলাপটা কি জরুরি কিনা? সবার মধ্যে কথাবার্তা বলা, আলোচনা করা কি দেখি জরুরি কিনা? আপনার কি মনে হয় মোহাম্মদ রাসেল? জি, আসলে সংলাপ জিনিসটা হচ্ছে এটা অবশ্যই জরুরি, অবশ্যই দরকার বলে আমি মনে করি। কারণ সংলাপের মাধ্যমে যে কোনো কঠিন এবং জটিল সমস্যা থেকে সমাধান করা সম্ভব এবং সেই সংলাপটা আমার মনে হয় হওয়া দরকার একদম সর্বদলীয়, সব দলের অংশগ্রহণে, সব দলের নেতৃত্ববৃন্দ, স্থানীয় যারা আছে তারা ওই সংলাপে অংশগ্রহণ করবে। যা তাদের যে পার্সোনাল মতামত আছে দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য যেটা মঙ্গলকর সেগুলো এখানে উপস্থাপন থাকবে। আর উপস্থাপনের মাধ্যমে যারা সংলাপটা আয়োজন করবে তারা ওইখান থেকে বাছাইকৃতভাবে প্রত্যেকটা সুপরিকল্পিত, সুন্দর এবং সবার জন্য যেটা মঙ্গলকর, যেটার ভিতরে মানে কোনো ব্যক্তি ইস্যু থাকবে না, ওই ধরনের বিষয়গুলা আপনার নির্বাচিত করে তারপরে ওই সংলাপের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুবই সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করলেন। আমি এরপর যাব বিল্লাল হোসাইন ভাই, আপনার কি মতামত? কোন একটা বিষয়ের উপর কি আপনার সংলাপ প্রয়োজন, আলোচনা প্রয়োজন? রাসেল ভাই ধন্যবাদ। আজকে আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সংলাপ খুব জরুরি ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তবে সংলাপগুলা আয়োজনের বা সংলাপগুলা করার আগে আমাদের যিনি এখন বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে ওনাকে রাজনৈতিক ভাবে বা ওনাকে এই সংলাপের উপরে সিদ্ধান্ত নিতে হবে যে উনি আসলে এই সংলাপটার মূল্যায়ন, সর্বশেষ মূল্যায়ন যে এজেন্ডা গুলো আসবে এই সংলাপের পরে, এটা মূল্যায়নটা উনি কিভাবে করবেন। আমরা বিগত দিনের রাজনীতির প্রেক্ষাপট যদি পর্যালোচনা করি, রাসেল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি ভাই শুনতে পাচ্ছি, বলেন আপনি, বলেন। জি, আমরা বিগত দিনের রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা যদি আমরা পর্যালোচনা করি, সংলাপ বলেন বা যে রাষ্ট্র সংস্কারের জন্য যে এজেন্ডা গুলা নিয়ে সর্বদলীয় যে বৈঠক গুলা হচ্ছে, কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া, কাউকে ইগনোর করা, এইসব সমন্বয়হীনতা যাতে না থাকে, যাতে সব দলকে সমান প্রায়োরিটি দেওয়া হয় এবং এই মতামতগুলা আজকে বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার পরবর্তীতে সংলাপগুলার এজেন্ডা হিসেবে এনে এগুলা প্রপারলি কাজে লাগানো, তাহলেই সংলাপের মাধ্যমে জাতি উপকৃত হবে। তা না হলে আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলেও গত 17 বছর বা তার আগেও আমরা অনেক সংলাপ দেখেছি। এই সংলাপ পর্যন্তই শেষ হয়ে যায়, এই সংলাপগুলা কার্যকারিতা আসে না। আমাদের জনগণ, আমাদের তৃণমূল এই সংলাপের কোনো সুফল আমরা পাই না। তো আমার খেয়াল এটাই বা আমার নিজের ওপিনিয়ন এটাই যে সংলাপ খুব জরুরি, একটা প্রয়োজনীয় ব্যাপার, এটা দরকার। বাকি এটার
কার্যকারিতা এটার প্রয়োগ যাতে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানরা এটা করতে পারে, এই এজেন্ডা নিয়েই সংলাপগুলা করা উচিত। জি জি ভাই, খুব ভালো বলেছেন। আচ্ছা ভাই, আপনি একটা কথা তুলছেন যে আপনার যে কোনো সংলাপে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া দরকার, আপনি এটা বলছেন, জি আমি আপনার সাথে সহমত জি পোষণ করি। আচ্ছা, এই আপনার ডক্টর ইউনূস সাহেব এবং জনাব তারেক রহমানের যে একটা আপনার আপনার যে একটা সাক্ষাৎ হইলো, ওখানে আপনার নিরপেক্ষতার অর্থ আপনার কি বিভাবে প্রকাশ পাবে? আমি ডক্টর ইউনূস সরকার সাহেবকে বা ডক্টর ইউনূস স্যারকে আমি ধন্যবাদ জানাই, যে উনি বাংলাদেশের যে প্রেক্ষাপটে উনি ক্ষমতা গ্রহণ করেছেন বা যে প্রেক্ষাপটে উনি চেয়ারে অধিষ্ঠ হয়েছেন, এই প্রেক্ষাপটে ওনার জায়গায় অনেকেই আসলে হয়তোবা সিচুয়েশনটা আরেকটু ভিন্ন রকম হতে পারতো। তো আল্লাহ শুক্রিয়া, উনি অনেক ভিন্ন কিছু থেকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু আমাদেরকে উপহার দিতে পেরেছেন। ওনার জন্য দোয়া, শুভকামনা। উল্লেখযোগ্য ব্যাপার হলো বাংলাদেশের অর্থনীতি, আমরা খুব টেনশনে ছিলাম যে 5ই আগস্টের পরে অর্থনৈতিক যে বেহাল দশা তার আগে ছিল বা তার পরে কি হবে, এটা এই অর্থনীতি থেকে শুরু করে অনেক কিছুই আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ জনগণের আলহামদুলিল্লাহ ফেভারেই ছিল। এর অর্থনীতির পাশাপাশি আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এগুলো আমরা দেখছি অন্যান্য সময়ের তুলনায়, বা আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এগুলা জনগণের নাভিশ্বাস উঠে যাবে, তো সেই ক্ষেত্রে জনগণ আলহামদুলিল্লাহ ওনার প্রতি স্যাটিসফাই। কিছু দিক তো থাকবেই, যে উনি একটা পরিবেশ থেকে আইসা একটা চেয়ারে বা একটা বাংলাদেশের একটা প্রেক্ষাপটে উনি হঠাৎ করে আসছেন। আমি আপনার কথাতেই চলে আসছি, আমি আপনার কথাতেই চলে আসতেছি। তো আমরা এগুলা দেখার পরে কিছু মাস পরেই দেখলাম বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ছায়া, একটি রাজনৈতিক দল যাদের সংখ্যাগরিষ্ঠতা বা যাদের ভোটের হার বা যাদের জনপ্রিয়তা এখন বাংলাদেশে উল্লেখযোগ্য, প্রথম শ্রেণীর যে দলটা, ওনাদেরকে বেশি মূল্যায়ন করা বা ওনাদের চাহিদাতে অনেক কিছু হওয়া না হওয়া রাজনৈতিক সংস্কার সহকারে অনেক কিছুই ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে ওই রাজনৈতিক দলের অনুকূলে যদি কোনো সিদ্ধান্ত না যায়, তা কোনো সিদ্ধান্ত যদি ওনাদের আনুকূল্য না হয়, তাহলেই সেটার বিরোধিতা হয়ে যায়। তো এই সংকটটা আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা যেটা দেখতে পাইলাম মিডিয়ার মাধ্যমে, ওনার উদ্যোগেই তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস বৈঠক করেছেন। এই বৈঠকটা মিডিয়া যেভাবে ফলাও করেছে, বা আমাদের এটা এত ফলাও করা কিছুই নাই, ওনারা বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে একটা বড় রাজনৈতিক দল, ওনাদের দায় বা ওনাদের অনেক কিছুই বেশি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে উনিও রাজনৈতিক দল, অন্যান্যগুলো রাজনৈতিক দল, তো প্রায়োরিটি যদি দিতে হয় সবাইকেই দিতে হবে। তাহলে দেশের নিরপেক্ষতার প্রশ্নে এই সরকার প্রশ্নের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আমাদেরকে একটা নির্বাচন বা একটা কিছু উপহার দিতে পারবে। এটা একটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে উনি নিরপেক্ষতা হারিয়েছেন, একটা দলকে বেশি প্রাধান্য দিয়েছেন। জি ভাই। জি ভাই, আপনি যেই কথাটা বললেন আমি আপনার সাথে আংশিকভাবে সহমত পোষণ করছি। আমি এই বিষয়ে একটু মোহাম্মদ রাসেল ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। ভাই, আপনি কি মনে করেন যে বর্তমান সরকার তার তার প্রেক্ষাপট অনুযায়ী মানে একটা বৃহত্তর দলকে বেশি ধরনের সুবিধা দেওয়া হচ্ছে? জি, আসলে আমাদের রাজনৈতিক অভিভাবক, তারুণ্যের অহংকার, বর্তমানে সারা বিশ্বের ভিতরে যিনি রাজনীতিতে একটা সুফল বয়ে আনবে বলে সবাই মনে করছে, রাজনীতি বিশেষজ্ঞরা, জনাব তারেক রহমান। হ্যাঁ, আমাদের বিএনপির রাজনীতি বা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা যার হাতে সুরক্ষিত হবে বলে আমরা মনে করি। তো জনাব তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যে বৈঠকটা হয়েছে, তো এটা আমরা মনে করি যে ইতিহাসের ভিতরে এটা একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এটা একটা ঐতিহাসিক বৈঠক বলে আমরা মনে করি। আর আমাদের দেশটার একদম ক্লান্তি লগ্নে 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করেছে, তো ওই সময়ের ভিতরে আমাদের দেশের যারা দেশপ্রেমিক, যারা দেশকে নিয়ে চিন্তা করে, যারা দেশকে ভালোবাসে, যাদের হাতে দেশের ভবিষ্যৎ, তো তারা সম্মিলিতভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে আপনার সরকার হিসেবে আনয়ন করেছে। তো এটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে একজন নোবেল প্রাপ্ত লোক, প্লাস হচ্ছে উনি এই আমাদের বিল্লাল হোসেন ভাই উনি যে কথাটা বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এসেই
মানুষের ভিতরে একটা আস্থা তৈরি করেছে এবং দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রেখেছে। তো সেহেতু ওনার যেহেতু মানে আধার জ্ঞান, অনেক জ্ঞান, তো তার জ্ঞান থেকে কার সাথে সে বৈঠক করতে পারে, কার সাথে বৈঠক করবে, আর কার সাথে বৈঠক বর্জনীয়, সর্বদলীয় লোক বলতে বা সর্বদলীয় দল বলতে তো এখন আমরা যদি আওয়ামী লীগকে বলি নিষিদ্ধ সংগঠন, তাকে তো আমি কোনো বৈঠকে রাখতে পারবো না, তাকে তো আর আমি কোনো সংলাপে রাখতে পারবো না। তো সেই ক্ষেত্রে কার সাথে সংলাপটা করা দরকার আর কার সাথে করা দরকার না, সেটা আলহামদুলিল্লাহ অন্তত ইউনূস সাহেব ভালো জানে। আর দেখেন উনি যেটা বললো যে একটা মিডিয়া সেলের মাধ্যমে যে মিডিয়া এটা খুব ফলাও করে দেখাচ্ছে, কিন্তু দেখেন আমরা যারা বিএনপি কর্মী আছি, আমরা যারা বিএনপি কে ভালোবাসি, আমরা যারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ, আমরা কিন্তু ওইটাকে একটা ঐতিহাসিক বৈঠক বলেই মনে করি। কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা তো একটা মানে আমি এটা মানে একটা কথার ব্যঞ্জ করে বলছি যে আমরা কিন্তু বলি না যে এই বৈঠক হয়েছে মানে বিএনপি ক্ষমতা হিসাব করছে। তারপরে আবার বিলাল হোসেন ভাই আরেকটা কথা যেটা বলছে যে বিএনপি হচ্ছে মানুষের আস্থার একটা দল, বাংলাদেশের ভিতরে একটা সর্ববৃহৎ দল, এবং বাংলাদেশের মানুষ যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে এই দলটা ক্ষমতায় আসার প্রবণতা বেশি। তো এইটা হচ্ছে বিল্লাল ভাই বলতেছে, আমি কিন্তু বলছি না। আসলে এখন যখন স্বৈরাচার সরকার পতন হয়েছে, যখন শেখ হাসিনা পলায়ন করছে, এরপর থেকে কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু প্রত্যেকটা মানুষ আপনি একদম আচ্ছা ধরে ধরে আচ্ছা যদি আচ্ছা, মানে জিজ্ঞেস করেন। আমি আমি জাস্ট অ্যাড করি যে আপনি বললেন যে একটা আস্থার দল, একটা বৃহত্তর একটা দল, এবং এটা আপনার আপকামিং যদি আমরা ধরে নিতে পারি যে ক্ষমতা আসতে পারে, এই জন্য কি মানে সুবিধা বেশি পাওয়া যাবে একটা মানে সরকারি দলের থেকে, আহ, মানে একটু না, মূল্যায়ন কি সুবিধা একটু বেশি পাওয়া যাবে? কেন মূল্যায়ন মানে বেশি হবে? আমি 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 যদি বলি যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের যে একটা আপনার নিরপেক্ষ জায়গাটা, এটা সংকীর্ণ। আমি কেন বলছি, কারণ কি অন্যান্য দলের সাথে যেভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার যে আন্ডারস্ট্যান্ডিং মিটিং এর যে পর্যায়ে হয়, বাট এই দলের সাথে একটু ডিফারেন্ট ভাবে ওয়েতে আপনার জিনিসটা চলমান। এই ক্ষেত্রে প্রশ্নটা কি, এখানে কি কোনো আপনার নিরপেক্ষতা ব্যাঘাত ঘটছে? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি এইটা মানে একমত হতে পারছি না এই কারণে, কারণ এই সংলাপের জন্য বৈঠকের জন্য দুইজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপ্লাই করছিল। এর ভিতরে একজন হচ্ছে জনাব তারেক রহমান, আরেকজন হচ্ছে টিউলিপ সিদ্দিক। এখন টিউলিপ সিদ্দিক হচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে। তো সেই ক্ষেত্রে তার সাথে সেই যেহেতু ফ্যাসিস্ট সরকারের আতায়েত আছে বা আত্মীয়তার ভিতর আছে, তার সাথে সংলাপ করাটা তো জরুরি না, বা সে তো সংলাপের প্রশ্নই আসে না। তো সেইটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাভয়েড করছে। আপনি যদি ওই দলটা বাদে, ফ্যাসিস্ট দল বাদে যদি অন্য দলের কথা যদি এখানে আনেন, বিএনপিও যদি বাদ দেন, তাহলে অন্য কোনো দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ করতে চাচ্ছে কিন্তু সে সংলাপ করে নাই, এরকম কোনো প্রমাণ কিন্তু আপনি দিতে পারবেন না। না, বিষয়টা কি সংলাপ করতে যাচ্ছে অবশ্যই, মানে বিষয়টা এমন না যে আপনার বিএনপির সাথে এতটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ, সংলাপ প্রয়োজন যে আপনার লন্ডনে গিয়ে তার সাথে আপনার গিয়ে সংলাপ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমার যে প্রশ্ন, যে আপনার যেই নিরপেক্ষতার জায়গাটা কি একটা সঠিক অবস্থা রয়েছে কিনা, এটি আমার একটা মোহাম্মদ কোশ্চেন। ইউনূস স্যারের তো মানে তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য তো উনি লন্ডন যায় না, উনি তো লন্ডন গিয়েছে, যুক্তরাজ্যে গিয়েছে ও ওনার কাজে। তো সেইখানে যেহেতু একজন দেশের সরকার প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকার, আবার আরেকটা দলেরও আপনার ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখানে যদি একটা সংলাপ করতে চায় আর সে যদি এটা অ্যাকসেপ্ট করে, এটা তো মানে ঐতিহাসিক বলেই আমি মনে করি। এখানে তো মানে আর অন্য কোন দল শুধু আওয়ামী লীগের দোসর বাদে বা টিউলিপ সিদ্দিকী বাদে অন্য কেউ তার সাথে সংলাপ করতে চাচ্ছে, আর তো অন্য কোন দল এরকমটা করে নাই। সেক্ষেত্রে তো এখানে তো নিরপেক্ষতা রয়েই গেল। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে আহ সহমত পোষণ করলাম। ভাই বিলাল ভাই, আপনি কিছু বলবেন এই প্রেক্ষিতে? আপনার কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই যেটা বলতেছিলেন, রাসেল ভাইয়ের এখানে মনে হয় একটু খেয়াল থেকে ছুটে গেছে যে আস্থাভাজন দল আমি এটা উল্লেখ করি নাই। বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি বাংলাদেশের এখন একটা বৃহত্তর রাজনৈতিক দল। কিন্তু আস্থার কথা যদি আসেন আপনি, এই আস্থা কিন্তু 5 তারিখ পর্যন্ত বা 5 তারিখ আগ পর্যন্ত যথেষ্ট ছিল। আমরা তৃণমূলে রাজনীতি করি, আমরা মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমরা দেখছি যে মানুষের ম্যান্ডেট বিএনপির দিকে ছিল। 17 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার, সবকিছু নিপীড়ন অন্যান্যদের সাথে বিএনপিও করেছে। যেহেতু বিএনপি বাংলাদেশের পরপর 3বার ক্ষমতায় অধিষ্ঠ ছিলেন, সেই হিসেবে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী ছিলেন, মাঠ পর্যায়ে অনেক কিছু ছিলেন। তো সেই ক্ষেত্রে
5 তারিখ পর্যন্ত বিএনপির যে জনগণের প্রতি যে আস্থাটা ছিল, এই আস্থাটা 5 তারিখের পরে কিন্তু আর বিএনপি ধরে রাখতে পারে নাই। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে জনাব তারেক রহমান অনেক নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজ, সন্ত্রাসী এবং এবং দুর্নীতির বিরুদ্ধে অনেক অনেক ওনারা উদ্যোগ নিয়েছেন। কিন্তু আমরা দুঃখের ব্যাপার, বাংলাদেশের জনগণের যে আশা ছিল বিএনপির প্রতি, সে আশার প্রতিফলন ঘটাইতে ব্যর্থ হয়েছে বিএনপির জেলা পর্যায়ে, থানা পর্যায়ে নেতৃবৃন্দ। তো এই দিক থেকে আপনি যে আস্থার কথাটা বলেছেন, এই আস্থাটার পার্সেন্টেজ এখন অনেকটাই কমে আসছে রাসেল ভাই। হ্যাঁ, আমরা এই প্রশ্ন যাব, আমাদের কাছে এই প্রশ্ন অনেকগুলোই প্রশ্ন রয়েছে এই রিলেটেড, আমি প্রশ্ন যাবো। তারপরে যেহেতু আপনি প্রশ্নটা উল্লেখ করেছেন, তো এই সাপেক্ষে রাসেল ভাই আপনি কিছু বলতে চান যে বর্তমান সময়ে যে একটা আস্থার জায়গা কিছুটা আপনার নমনীয়তা, কিছুটা আপনার কি বলে যে ডিক্রেস হয়েছে, আপনি কি একমত হবেন কিনা আমাদের সাথে? জি, আমি বিল্লাল ভাইকে বলতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে যে আমার কাছে মনে হয় যে আস্থার জায়গাটা আগে থেকে আরো বেড়েছে। কারণ হচ্ছে মানে যেহেতু বিএনপি একটা বৃহত্তর দল, আর দীর্ঘ সময় আপনার এই দলটা অত্যাচার, নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে। সেই ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে মুষ্টি কয়েকজন লোক তারা সুবিধা নিতে চেয়েছে, কিন্তু এটা কিন্তু দলের হাইকমান্ড পর্যন্ত পরিলক্ষিত হয়েছে এবং নজরদারির ভিতরে ছিল। আর নজরদারির ভিতরে ছিল বিদায় সারা বাংলাদেশ হাজার হাজার নেতাকর্মী তাদেরকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছে। এরকম না যে ফ্যাসিস্ট সরকার আমলে যেটা হইতো যে কাউকে যদি অত্যাচার নিপীড়ন করা হইতো, হ্যাঁ 100টা ধর্ষণ হয়েছে, এর বিরুদ্ধে কেক কেটে উদযাপন করা হয়েছে। তারপর আপনার অভিজিৎ হত্যার সময় তাদেরকে দেশ থেকে পলায়ন করতে সাহায্য করা হয়েছে। তারপর হইতেছে কি আপনার বিভিন্ন সময় যাদেরকে দেওয়া হইতো যে তুমি যদি এই লোককে খুন করতে পারো, গুম করতে পারো, তাহলে তোমাকে পদোন্নতি দেওয়া হবে। হ্যাঁ, বিভিন্ন মানে প্রশাসনিক ভাবে প্রশাসনের লোকদেরকে এই ধরনের অফার করে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বিএনপির ভিতরে কিন্তু এরকম একটাও আপনি দেখাতে পারবেন না যে তাকে উৎসাহিত করা হয়েছে, সে একটা অন্যায় কাজ করছে, কোনো জায়গায় চাঁদাবাজি করছে, এটা সাথে সাথে আপনার শোকজ হয়েছে, সাথে সাথে তাকে বহিষ্কৃত করা হয়েছে, দল থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং দল থেকে সর্বোচ্চ শাস্তি যেটা বহিষ্কৃত করা, ওইটা কিন্তু পদক্ষেপের ভিতরে আছে এবং ছিল এবং থাকছে। আর আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু সেই স্পষ্ট ভাবে বলে দিছে যে সন্ত্রাস, জনগণের জানমালের নিরাপত্তা যারা দিতে পারবে না, সে কিন্তু দল করতে পারবে না। বিএনপিতে তার কোনো অবস্থান নাই, তার কোনো জায়গা হবে না। বিএনপি যদি আপনার করতে হয় তাহলে জনগণের পাশে থাকতে হবে, জনগণের ম্যান্ডেটটি আপনার অর্জন করতে হবে এবং জনগণের পাশে থেকে ভাই এটা একটু বিষয়টা কি, মানে জনাব তারেক রহমান, আমি খুবই সম্মান করি তাকে, খুবই সম্মানীয় একজন ব্যক্তি, তার যে কথার যে অ্যাটিটিউড খুবই ভালো, কিন্তু তার দলের একবারে আপনার তৃণমূল পর্যায়ে যে আপনার নেতাকর্মী, তাদের যে অ্যাটিটিউড গুলো একটু ভারসাম্যহীনতা ভাবে আমরা লক্ষ্য করতেছি। এটা কি আপনার আমার সাথে একমত হইবেন কিনা, অ্যাটিটিউডের যে একটা ভারসাম্য? আসলে ভাই দেখেন, ভাত খেলে ভাত পড়ে, কিন্তু ওই ভাতটা আপনি কি ডাস্টবিনে ফেলাচ্ছেন নাকি আপনি নিয়ে নিচ্ছেন, সেটা হচ্ছে বিষয়। এখন আপনার এখানে একটা বিষয় কি ভাই, মানে যেহেতু আপনি এত বড় দল, আপনার দলের যে কোনো একটা কর্মী যদি কোনো ভুল করে, আপনার দোষটা কিন্তু আপনার দলের হবে। একমত কিনা আমার সাথে? দলের হবে, কিন্তু দল কি সেই কর্মীকে সাফার করতেছে না পানিশমেন্ট করতেছে, সেটা তো দেখার বিষয়। প্রত্যেকটা ইউনিয়ন, থানা, জেলা, বিভাগীয় শহর সব জায়গায় কিন্তু যেটাই অনিয়ম ধরা পড়ছে, সাথে সাথে কিন্তু এটা পানিশমেন্ট হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জে দেখেন রাসেল ভাই, আমি আপনার কথার সাথে একটু যোগ করতে চাই। আপনি বিএনপি করেন, আপনার ছাত্রদল থেকে উঠে আসা একজন নিবেদিত প্রাণ। হয়তোবা আপনি এটা আপনার মতো করে উপস্থাপন করতেছেন, কিন্তু আপনি দেখেন মাঠ পর্যায়ে যেটা, যদি আমার বিরুদ্ধেও যায়, যদি সমালোচনাটা আমার বিরুদ্ধেও যায়, তাহলে আমার দলের সংস্কার স্বার্থে আমি একজন আদর্শবান কর্মী হিসেবে আমার দলের সমালোচনা কিন্তু আমি করব ইনশাল্লাহ। তো আপনারা খুব লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনারা বলছেন কিছু কিছু নেতাকর্মী বা কিছু কিছু লোক, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আপনাদের নেতাকর্মীরা 17 বছর ঘরে ঘুমাইতে পারে না, এটা সত্য। বাবা মার জানাজা আসতে পারে না, এটা সত্য। কিন্তু 17 বছরের রাজনীতি থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই জেনারেশন জি যেই বিপ্লবটা করল,
ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, বাধ্য হইলো পলায়ন করার জন্য। বিশ্বের ইতিহাসে এটা মেবি দ্বিতীয়, আমার যদি ভুল না হয়। এর আগে একজন দেশের প্রধান পালিয়ে গিয়েছিলেন, আর শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা দ্বিতীয়। তো জেনারেশন জির মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এটা বাধ্য করছে ওনাকে। কিন্তু বিএনপি, তৃণমূল বা বিএনপি এই 17 বছরে যেই শোষণ, নির্যাতন, নিপীড়ন সম্মুখীন হয়েছে, এটা থেকে তারা কি শিক্ষা নিল? আপনি এমন কোন জেলা, এমন কোন থানা দেখাইতে পারবেন না যেখানে 100% আপনাদের চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা তারা পরিপূর্ণ মেনেছে, এবং জনবান্ধবমূলক কাজগুলা, জনগণ কি কাজে খুশি হবে, জনগণ কি চায় সেটার প্রতিফলন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে। তো এর প্রেক্ষিতেই জনগণের এখন আস্থার সংকট হয়েছে বিএনপির প্রতি। আমরা জানি বিএনপি হয়তোবা যে সরকার গঠন করবে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু আগে যেই পার্সেন্টেজ ভোটটা ছিল 5 তারিখের আগে, এখন সেটা অনেকটাই কমে গেছে, অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মানুষের আস্থার একটা সংকট তৈরি হয়েছে বিএনপির প্রতি। আপনি ঢাকাতে দেখেন, ঢাকার জনাব বীর মুক্তিযোদ্ধা, অনেক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা সাহেব, প্রবীণ রাজনীতিবিদ, ওনার ছেলে জনাব ইশাক সাহেব থেকে শুরু করে উনি যেই এখন সিটি কর্পোরেশন মেয়র হওয়ার জন্য যা যা করতেছে, সিটি কর্পোরেশনের সেবাগুলা বিঘ্ন হচ্ছে, মানুষের দৈনন্দিন যেই উল্লেখযোগ্য যে জিনিসগুলো আছে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সনদ, এগুলার কাজে বিঘ্ন ঘটছে, এগুলা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। তারপরে আপনাদের বিভিন্ন জায়গায় যে ধরনের স্লিপ অফ টাং বলেন বা যে বক্তব্যতে যা কিছু আসতেছে, আপনাদের দুদু সাহেব, ভুলু সাহেব যেসব বক্তব্য দিচ্ছেন, এবং আরো অনেকেই বিএনপির হাইকমান্ড বা স্থায়ী কমিটির কয়েকজন আছেন, যেই ধরনের বক্তব্য দিচ্ছেন, যেই ধরনের হুমকি দামকি দিচ্ছেন, এগুলা জনগণ ভালোভাবে নেয় না। দেখেন, আপনি ডক্টর ইউনূস সাহেব কিন্তু উনি স্বইচ্ছা আসে নাই, ওনাকে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সর্বদলীয় সবাই ওনাকে এখানে জোর করে নিয়ে আসছে। তো ওনাকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেই হিসেবে বিএনপি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বটাও বেশি। কিন্তু আমরা কি দেখতে পাইলাম বিগত 10 মাসে, যে এই সরকারকে সহযোগিতা করবে দূরের কথা, অসহযোগিতা, বিভিন্ন বাধা, সরকারদের উপদেষ্টাদের কাছ থেকেও এরকম অনেক ওপিনিয়ন আসছে যে এই সরকারকে অসহযোগিতা করতেছে, বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদর্শন করতেছে। তো এখন কিন্তু জেনারেশন জি চলতেছে। আগের রাজনীতিটা এখন আর বাংলাদেশের প্রেক্ষাপটে খাবে না, কারণ এখন সবকিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব চলে আসে। আপনি দেখেন, গতকালকের পত্রিকাতেও একটা নিউজ করছে, সিলেটের যে পাথরের যে কুয়া আছে সেটা নিয়ে 17 বছরে যা হয় নাই গত 10 মাসে বিএনপির মাধ্যমে তা হয়েছে। কিন্তু আমরা কিন্তু বিএনপি থেকে এটা আশা করি নাই, আমাদের প্রত্যাশাটা বিএনপির কাছে ভিন্ন রকম। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে 17 বছর দূরে আছে, উনি একটা ভালো একটা দেশে আছে, একটা উন্নত দেশে আছে, বিশ্বের ভিতরে একটা উন্নত দেশে আছে। ওখান থেকে উনি রাজনৈতিক যে উন্নত ধারা, জনগণ কি বুঝে, জনগণ কি চায় সেটা নিয়ে আসবে, আমাদের ভিতর সেটা প্রয়োগ করবে, বাংলাদেশের ভিতর সেটা প্রয়োগ করবে, বাংলাদেশের জনগণ উপকৃত হবে। এটা আমরা বিএনপির কাছে আমাদের প্রত্যাশা। তো সেই প্রত্যাশাতে যে ধরনের কালিমা লেপন করছে গত 10 মাসে, এখন বাংলাদেশের জনগণের ভিতরে এই জিনিসটা কাজ করতেছে যে ওনারা ক্ষমতায় আসলে কি করবে। আমরা কিন্তু এটা ভুলে যাই নাই, বিএনপি যখন 4 দলীয় ঐক্যজোটের সময় 2001 সালে সরকার গঠন করে, পরপর কিন্তু 5 বছর ইন্টারন্যাশনাল হিসেবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু ওই সময় যে এমপিরা ছিল, যে মন্ত্রীরা ছিল, এখনো কিন্তু তারা আপনাদের দলে বিএনপিতে সক্রিয় এবং উচ্চ পর্যায়ে আছে। অনেকেই মেজরিটি এখনো, মানে সামনে যদি ইলেকশন হয় হয়তোবা তারাও মনোনয়ন পাবে। কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির সংস্কার, বিএনপির দলের সংস্কার, নেতাকর্মীর সংস্কার, এটা মনে হয় যদি উল্লেখযোগ্য এই 10 মাসে হইতো, এই 10 মাসে যদি বিএনপি দলকে আরো বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে যেই রাজনীতিটা খায়, এটা যদি বিএনপির নেতাকর্মীদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে মনে হয় জনগণের আস্থাটা আরো
বাড়তো। জি রাসেল ভাই, আশা করি আপনি আমার এটা সমালোচনাটা পজিটিভলি নিবেন। জি ভাই, আপনি আসলে আলহামদুলিল্লাহ। বলবেন ভাই, বলতে পারেন। জি, জি ভাই। যেহেতু ভাই কয়েকটা বিষয়ের উপরেই মানে কথা বলছে, সেটা হচ্ছে আমি একমত পোষণ করি। কিন্তু দেখেন, মানে বিএনপি যেহেতু বড় দল, মানে যেই কোনো একটা অন্যায় এখন হইতেছে এটা বিএনপির উপরে এসে বর্তাইতেছে। কিন্তু আসলে বিএনপির কোনো লোক করতেছে কিনা এটা একটা বোঝার বিষয়, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে আপনি মেয়র ইশরাকের বিষয়ে যে জিনিসটা বলছেন, সেটা হচ্ছে মানে আমি যদি দেশের নাগরিক হই তাহলে দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল হব। এবং আহ মেয়র ইশরাক সে হচ্ছে জনগণের মেয়র। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন ফ্যাসিস্ট সরকার আমলে উনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর নির্বাচনে অংশগ্রহণ করার পরে ওই সময় যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনটা কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু নির্বাচন হইতো তাহলে অবশ্যই ইশরাক ভাই মেয়র হিসাবে নির্বাচিত হইতো। এটা আপনি আমি আমরা সবাই বিশ্বাস করি। তো তৃতীয় কথা হচ্ছে যে উনি যখন এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, উনি হাইকোর্টে রিট করছে। আর রিট করার পরে যখন শেখ হাসিনা পলায়ন করছে, পলায়ন করার পরে আপনার এই হাইকোর্ট থেকে রায় দিছে যে না, তার মেয়র হিসাবে শপথ দিতে কোনো বাধা নেই। তারপরে হচ্ছে কি নির্বাচন কমিশন পর্যন্ত এটা আপনার আহ পজিটিভলি নিছে যে হ্যাঁ সে মেয়র হইতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু আইন, আমরা হাইকোর্টের সর্বোচ্চ মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, হাইকোর্টের রায়কে আমরা মেনে নিব, এটাই তো আমরা আশা করি। আমরা তো এটা জোর করে করি নাই। কিন্তু এখন দেখেন যারা বাধা দিচ্ছে, ওই ক্ষেত্রে এই বাধাটা কি কারণে দিচ্ছে? তাহলে আইনের প্রতি অশ্রদ্ধাশীলতার কারণে দিচ্ছে। আর সে যদি মেয়র হিসাবে আপনার শপথ নিয়ে যায়, তাহলে দেখা গেছে আপনি যেই ধরনের সমস্যাগুলোর কথা বলছেন যে জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার সিটি কর্পোরেশন যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো তো সে অবশ্যই করবে। আর তখন তো আপনি দেখতেও পারবেন যে একজন বিএনপি থেকে সে মেয়র হিসাবে নির্বাচিত হইলো, নির্বাচিত হওয়ার পরে সে কাজগুলো কি করতেছে তখন তো আপনি বলতে পারবেন। কিন্তু এখন তো হ্যাঁ, তাকে শপথ নিতে। রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই, আমি আমি আপনার সাথে একমত যে ওই সময় নিরপেক্ষ নির্বাচন হয় নাই। ফ্যাসিস্ট সরকারের সময় প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। সেই ক্ষেত্রে জনাব ইশরাক সাহেব এই নির্বাচনকে বর্জন করেছে। এই নির্বাচন গ্রহণযোগ্য না, এই নির্বাচন পেশি শক্তির মাধ্যমে হয়েছে, এটা কিন্তু ওই সময় ইশরাক সাহেবের বক্তব্যতে আসছে। তো এখন আদালতে উনি যেটা করছে, আমরা গত 3 দিন বা 4 দিন আগে আদালতের রায়ের প্রেক্ষিতে ইশরাক সাহেবের ভূমিকা এবং ওনার পেপার স্লিপ অনেক অনেক কিছু সামনে চলে আসছে। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে যেটা দেখতে পাইলাম, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করে এটা জানাইছে যে কোন কোন জায়গায় ইশরাক সাহেবের সমস্যা ছিল, আইনগত সমস্যা ছিল। আমি ওইটাও বাদ দিলাম। ধরেন আদালত একটা রায় দিছে, তো ইশরাক সাহেবের পাশাপাশি বাংলাদেশে তো আরো অনেকেই ওই সময় মেয়র নির্বাচন করেছেন। আপনার তাবিদ আউয়াল সাহেব ঢাকার অন্য থেকেও উনি মেয়র নির্বাচন করেছেন। বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ছিলেন জনাব কি বলে শাইখে চরমনাই ছিলেন ওখানে। তারপর আরো অনেক জায়গায় ছিলেন, সমস্ত জায়গাতেই আওয়ামী লীগ পেশি শক্তি ব্যবহার করেছে। তো যদি সরকার দিতেই হয় সবাইকে দিবে। আর আপনার মানবতাটা হয়েছে সবার আগে। আমি যদি মানবিক হই, আমি যদি জনবান্ধব লোক হই, আমি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের মেয়র হতে চাই, তাহলে আমি চেয়ারে বসলেই যে সেবা হবে আর আমি চেয়ারে বসলেই যে সেবা হবে না, ব্যাপারটা কিন্তু তা না। আমি জোর করে চেয়ারে বসবো, তারপরেই সেবা দিব, তাছাড়া সেবা দেওয়া যাবে না, টোটাল কার্যক্রম চলবে না। এটা কিন্তু একটা পেশি শক্তি। আপনি কিন্তু আমার আশা করি আমার এই কথাটা মানবেন। যখন স্থানীয় সরকার স্থানীয় সরকার ব্যবস্থাপনা, আমি শেষ করে দিচ্ছি আসাদ ভাই। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় যখন সমস্ত স্থানীয় নির্বাচনের প্রতিনিধিদেরকে অফ করে দিল এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইউনূস সরকার, তখন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু প্রশাসক নিয়োগ দিয়ে এই সেবাগুলা চালু রেখেছিলেন। তো এখন যে এই প্রশাসক নিয়োগের পরেও উনি পেশি শক্তির মাধ্যমে যে ওনাকেই দিতে হবে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না বা নেয় নাই। এটা কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে জনগণের ভিতরে।
যদি আপনারা সেবা করতেই চান, তাহলে আমরা কি দেখলাম, নির্বাচনের প্রেক্ষিতে বিএনপি চাচ্ছে আগে সংসদ নির্বাচন হোক, কিন্তু বিএনপি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে না, আগে সংসদ নির্বাচন না, আগে স্থানীয় নির্বাচনগুলো হোক। তাহলে বিএনপি স্থানীয় নির্বাচনগুলোতে আইসা প্রতিনিধিত্ব করুক, জনগণকে সেবা করুক, কোনো অসুবিধা নাই। তো এখানে বিএনপি রাজি হয়ে যাক। তাহলে আপনি সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, আপনার ইউনিয়ন পরিষদ বলেন, সর্বসেক্টরেই আপনি জনগণের সেবা করার জন্য আপনি স্পেস পেয়ে যাবেন। কিন্তু আপনি সেটাও করবেন না। বিগত সরকারের সমস্ত রাজনীতি নির্বাচনকে আপনি অবৈধ বলবেন। আবার এখন আইসা মেয়র হওয়ার জন্য আপনি পেশি শক্তি ব্যবহার করবেন। এটা কিন্তু আমাদের দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। জনগণের দৈনন্দিন কাজের অনেক ব্যাঘাত ঘটতেছে, জনগণ এটাতে সাফারার হচ্ছে। এটা নিয়ে আশা করি রাসেল ভাই একমত হবেন আমার সাথে। আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে মানে একটা দল, একটা মানুষ দীর্ঘ 16 বছর করছে এবং কষ্ট, নির্যাতন, জুলুম সহ্য করছে। তো সেই দল যদি বৃহত্তর হয়, তার ভিতরে ভালো এবং খারাপটা থাকবে, কিন্তু খারাপটার ব্যাপারে দলের হাইকমান্ড থেকে সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ পানিশমেন্টের ব্যবস্থা করতেছে, ওই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখেন যেই দলগুলা আজকে নতুন হইছে, যেই দলগুলার বয়সও কম, ওই দলগুলার ভিতরে নতুন আইসেই কত অনিয়ম হইতেছে, ওইগুলা কিন্তু আপনার মনে করেন মানুষ তত একটা ফলো করতেছে না। এখন বিএনপি বড় দল, যার কারণে এটা ফলো হইতেছে। আপনি যদি মানে উল্লেখযোগ্য ভাবে এনসিপি যে নতুন দলটা হইতেছে, যেটা এখনো আপনার নিবন্ধনই পায় নাই, তারা কিন্তু কত ধরনের দেখেন আপনার আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো মানে ফেসবুক প্ল্যাটফর্মে, তারপরে ইউটিউব প্ল্যাটফর্মে, অনলাইন যে পোর্টাল গুলো আছে তাদেরকে। কারণ এখন হইতেছে কি, আপনার সমস্ত বিশ্বটা হচ্ছে একদম ওপেন। আপনি বারবার যে একটা কথা বলতেছেন যে এখন জি চলতেছে, মানে এখন একদম জেনারেশন জি চলতেছে, এইখানে আপনি কোনো কিছু হাইড করতে পারবেন না, কোনো কিছু লুকাইতে পারবেন না। আপনি যদি ভাইরাল হইতে চান, তাহলে দেখা গেছে যে ফ্যাসিস্ট সরকার আমলে শেখ হাসিনা পাগলের মতন যা যা করছে, ওইটা যদি আপনি একবারে বলে যান, আপনি ভাইরাল হয়ে যাবেন। কাঁঠাল দিয়ে গোস্তের করতে বলছে, বার্গার করতে বলছে, তারপরে তো সেই ডিম সিদ্ধ করে রেখে দিতে বলছে, কাঁচামরিচ শুকায় রেখে দিছে, পরে পানি দিয়ে ভিজাইতে হইব, মাছের কাটা ওভেনে দিয়ে সিদ্ধ করে দিতে বলছে। মানে একটা দেশের প্রধানমন্ত্রী সে কতটা সাইকো হইলে এই ধরনের বক্তব্য তার থেকে আসতে পারে, এটা আপনি মানে মানে এটা আশাই করা যায় না। তো আসলে ভাইরাল হওয়ার বিষয় না, এখন অনলাইন প্ল্যাটফর্মে সারা বিশ্ব রইতেছে আপনার হাতের মুঠোয়। যেটা সত্য ওইটা সত্য প্রকাশ পাইতেছে, যেটা মিথ্যা ওইটা মিথ্যা সাথে সাথে প্রকাশ হয়ে যেতেছে। যেই ছেলেটা মাত্র কয়েক মাস আগে বা বছর খানিক আগে ট্রেনে ঝুইলা বাড়িতে যেত, সে 100 বহর নিয়ে আপনার গ্রামে যাইতেছে, কোথায় থেকে পাইলো? আর যেই দলটা আপনার প্রথমেই সে একটা দায়িত্ব পাওয়ার পরে বন্যার্থদের যে ত্রাণ বা ফান্ড, ওইটা নিয়ে তারা দুর্নীতি শুরু করে দিল, তাদেরকে না দিয়ে সে এটা ব্যাংকে রিজার্ভ করে রাখলো, তারপরে পরবর্তীতে এইটাকে তারা রিইউজ করতেছে। তারপরে হচ্ছে আপনার মনে করেন একজনের পিএস মাত্র শেখ হাসিনা সরকারের পিএস হচ্ছে আপনার দীর্ঘ 17 বছরে মাত্র 400 কোটি টাকা কামাইছে, আর তার পিএস মাত্র 9 মাসের ভিতরে আপনার 300 কোটি টাকা কামাই ফেলছে। মানে এত দুর্নীতি, মানে আসলে এগুলো আমি বলার জন্য দুই একটা বললাম, প্রত্যেকটা বলা সম্ভব হইতেছে না। আর ফ্যাসিস্ট সরকার আমলে যে জিনিসটা হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে যখনই দলের ভিতরে কেউ একটা অন্যায় করছে এবং এটা পাবলিশ হয়ে গেছে, এটা অনলাইনে ছড়াই গেছে, তখন দল থেকে বলছে যে ওকে বহিষ্কার করে দিলাম। ঠিক 90 একটা আওয়ামী লীগ কিন্তু এনসিপি হইতেছে, কারণ তারা আওয়ামী লীগের লোকদেরকে এইখানে তারা ঠাই দিতেছে, তাদের দোষকদেরকে এইখানে ঠাই দিতেছে, তাদেরকে দলের অন্তর্ভুক্ত করতেছে। প্লাস হচ্ছে যে যখনই একটা এনসিপি কোন একটা লোক, কোন একটা নেতাকর্মী সে মানে যখন ধরপাকড় হচ্ছে যে ও এই অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে, এখন এটা লুকানোর কিছু নাই, তখন সে কিন্তু বলতেছে যে ওর সাথে এনসিপির কোনো সখ্যতা নাই, কোনো জড়িততা নাই। আসিফ মাহমুদের বিষয়ে যে জিনিসটা হয়েছে আর কি, তো বলছে যে ওর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আবার তারপরেই কিন্তু দেখা গেছে তারা একই হোটেল তারা আপনার খাচ্ছে যাচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার বিএনপি একটা বড় দল, যার কারণে যে কোনো একটা অন্যায় বর্তমান হইতেছে সেটা যদি বিএনপি নাও করে থাকে, সাধারণ মানুষ মনে করতেছে যে বিএনপি করছে। রাসেল ভাই, সেটা এক জিনিস, সেটা কাউকে ব্লেম দেওয়া এক জিনিস। আর স্পেসিফিকলি আমাদের মিডিয়াগুলা, এখন তো মিডিয়া আগে তো লিখতে পারতো না, যেই লেখাটা আওয়ামী লীগকে নিয়ে লিখতো, আমরা দেখতেছি 5 তারিখের পরে সেই লেখাটা বিএনপি কে নিয়ে লিখতেছে। এখন
ভাই এখন জনগণ বিলাল ভাই সাংবাদিকরা আমি একটু একটু স্পেস নেই, নইলে আমার জ্ঞান থেকে ছুটে যাবে রাসেল ভাইয়ের সাথে। তো এখন সে ব্লেম দেওয়ার ব্যাপারটা বা অন্যায় ভাবে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু এখন খুব কম হচ্ছে, বা এটার সুযোগ নেই। যদি এটা সুযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বিএনপির অবশ্যই আছে। আপনি দেখেন, আপনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক দায়িত্বশীল, আপনি দেখেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, বিএনপির ছাত্র দলের এক দায়িত্বশীল কি বলে রূপগঞ্জে উনি আওয়ামী লীগের এক নেতাকে ছুটানোর জন্য গুলি ছুটছে, সেই গুলিতে সাধারণ একজন মানুষ মারা গেছে। তো ওই মানুষটার জীবনটা কি ফিরে পাবে? উনি কি ন্যায় বিচার পাবে বাংলাদেশে? এটা বাংলাদেশের ইতিহাসে কতটুকু ন্যায় বিচার পাবে, বিচার ব্যবস্থা যেরকম, এটা 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 সব জনগণের প্রশ্ন যে বিচার পাবে কি পাবে না। কিন্তু ওই পরিবারটা তো তার যিনি মূল জীবিকা নির্বাহর যার জন্য হয় মূল গার্ডিয়ান, ওই লোকটাকে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে ও আপনাদের ছাত্র দলের ওনার গুলিতে। তারপরে দেখেন আপনি গতকাল পর্যন্ত বা গত কয়েকদিন আগের পর্যন্ত রিপোর্টে আপনি দেখেন 120 জন বা কম বেশি বিএনপির অন্তঃকন্দলে বিএনপির লোকই মারা গেছে। তো এগুলাতে এইসব জায়গাতে বিএনপি ব্যর্থ। স্বচ্ছ রাজনীতির জায়গাতে 5 তারিখের পরে জনগণের যে আশা ছিল বিএনপির প্রতি, সেখানে বিএনপি ব্যর্থ হয়েছে। আপনি এনসিপির প্রসঙ্গ আনছেন, এনসিপির প্রসঙ্গতে আমি যাব না, কারণ ওনাদের মূল্যায়ন আমার কাছে ওইভাবে নাই। ওনারা মাত্র রাজনীতি শুরু করছে, ওনাদের অ্যাক্টিভিটিজ এর উপরে, ওনাদের স্বচ্ছতার উপরে জনগণ ওদেরকে গ্রহণ করবে না বয়কট করবে, এটা এখন জনগণ ওনাদেরকে অবজার্ভ করতেছে, জনগণ বুঝতেছে। আমি যদি এখনই ওনাদেরকে প্রতিপক্ষ মনে করি, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা এটা বিএনপির প্রবণতাটাই এটা আমি বেশি দেখতেছি, যে বিএনপি এখন এনসিপি কে প্রতিপক্ষ মনে করতেছে। বিভিন্ন টপিকসেই এনসিপি কে ওনারা ইন্ডিকেট করে বক্তব্যগুলো আসতেছে। তো এতটুকু সক্ষমতা এনসিপির হয় না এখনো, যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এনসিপি কে এইভাবে প্রতিপক্ষ বানাবে বা প্রতিপক্ষ বানাচ্ছে। সেই ক্ষেত্রে এনসিপি দিন শেষে লাভবান হচ্ছে আর কি। জি আসাদ ভাই। জি ভাই, ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি অনেকগুলো বিষয় মূলত এসে পড়েছি আলোচনার মধ্যে। তো ভাই রাসেল ভাই, আপনি কিছু বলবেন, শেষ আপনি কিছু বলতে চান বলতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল করেছি, এখন যুব দল করি। তারপর হচ্ছে আমার রাজনীতিক শুরু হচ্ছে নাজিম পারভেজ অন্তু, যিনি হচ্ছে নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি ছিল ছাত্র দলের। আর হচ্ছে আমার রাজনীতি যদি গুরু বলি তাহলে হচ্ছে মাসুদ ইসলাম রাজীব ভাই, যিনি এখন জেলা বিএনপি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে আছে। তো আমি রাজীব ভাইয়ের সাথে দীর্ঘ প্রায় 16-17 বছর যাবত রাজনীতি করি, অন্তু ভাইয়ের সাথে করি। তো সেই ক্ষেত্রে হবো মানে যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ, আর আমি নারায়ণগঞ্জ শহর কেন্দ্রিক রাজনীতি করি এবং আমার বাসাও শহরে, আমার বাসার মানে একদম নিয়ারেস্ট কাছাকাছি প্রায় 15 থেকে 16টা গার্মেন্টস আছে। তো আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি বলতে চাই, বা এটা চ্যালেঞ্জের মতো নিলে আপনি নিতে পারেন, আপনি যদি বলতে পারেন কোনো একটা গার্মেন্টস এর দ্বার প্রান্তে আমি গেছি এবং কোনো একটা গার্মেন্টস এর কোনো ধরনের জুট বলেন, তারপর হচ্ছে কোনো ধরনের মানে ওয়েস্টেজ মালামালের সাথে, ব্যবসার সাথে আমি জড়িত আছি, প্লাস হচ্ছে আমাদের মহল্লাতে প্রায় 1400-রও বেশি ইন্টারনেটের লাইন আছে, তো এগুলোর সাথে আমি সম্পৃক্ত হয়েছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে দেখেন, 9 মাস হয়ে গেছে দীর্ঘ যে ফ্যাসিস্ট সরকার পলায়ন করতে, আমার বাসা শহরে থাকা অবস্থায়, আমার বাড়ির কাছে 15-16টা গার্মেন্টস থাকা অবস্থায়, আমার মহল্লার ভিতরে 8 নং ওয়ার্ডের ভিতরে প্রায় 1400 ইন্টারনেটের লাইন থাকা অবস্থায় আমি কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি যে আমার রাজনীতিক যে গুরু আছে মাসুদ ইসলাম রাজীব ভাই, ওনার যে নির্দেশনা, উনি একটা কথাই বলছে যে দেখো, এখন যদি এরকম হইতো যে শেখ হাসিনা সরকার পলায়ন করে নাই, তাহলে তুমি কি করতা? এক। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই। তো আর বিএনপি কিন্তু এই শিক্ষাটা কখনো দেয় না যে কারো উপরে জুলুম করতে হবে, কারো উপরে অন্যায় করতে হবে। সমস্ত ধরনের জুলুম অন্যায়ের বিপক্ষে তোমাকে থাকতে হবে, এটাই হচ্ছে তারেক রহমানের এবং জিয়াউর রহমানের আদর্শ। দেশনেত্রী, উনি কিভাবে দেশনেত্রী হয়েছে? যখন দেশ থেকে পলায়ন করে নাই তারপরে কিন্তু দেশনেত্রী হয়েছে। উনি আপসহীন কখন হয়েছে? তখন উনি আপসহীন হয়েছে যখন উনি অন্যায়ের সাথে আপোষ করে নাই। এগুলো কিন্তু আপনারা আমার দেওয়া উপাধি না, এগুলো উপাধি আইসা পড়ছে। উনি যখন অন্যায়ের সাথে আপোষ করে নাই, যখন দেশ থেকে পলায়ন করে নাই, দেশে রয়ে গেছে সবকিছু মায়া ত্যাগ করে। তো সবকিছু মায়া ত্যাগ করে যিনি এত আপোষ করতে পারছে, যিনি এত ত্যাগ করতে পারছে, আর আমি একজন সাধারণ কর্মী হয়ে আমি কেন মানুষের উপর হয়রান করব? আমি কেন মানুষকে অযথা মানে মানুষের জানমালের নিরাপত্তার
দেওয়া দূরের কথা, তার তার বিপদের অংশীদারিতা আমি হয়ে যাবো, এটা তো বিএনপি কখনো শিক্ষা দেয় না, তারেক রহমান শিক্ষা দেয় না। তা আমার মতো যারা রাজনীতিকে মনে প্রাণে বিশ্বাস করে, শহীদ জিয়ার আদর্শকে লালন পালন করে, এবং তারেক রহমানকে যারা মানে যারা দেশের মানুষের সেবা করতে চায়, জনগণের সেবা করতে চায়, তারা কখনোই অন্যায় করতে পারে না, এটা সে যেই দলেরই হোক। বিএনপি তো অবশ্যই না, কারণ বিএনপির প্রথম সূত্রটাই হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জনগণের জন্য, দেশের জন্য। তারেক রহমান কি বলতে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষ, তার মানে ওনার চিন্তা ভাবনা হচ্ছে দেশ নিয়ে, ওনার চিন্তা ভাবনা হচ্ছে দেশের জনগণ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। সেই ক্ষেত্রে আমি যদি দল করে ওইটার বিপরীতে কাজ করি, তাহলে এটা অবশ্যই, সেটা যদি আমি করে থাকি তাহলে এটা অন্যায়, এটা অন্যায়। আমি কখনোই আমি বিএনপি করি বিদায় যে আমি অন্যায়কে সাফাই করব, অন্যায়কে প্রাধান্য দিব, এটা না। আমি চাই যে অন্যায় নির্মূল হোক, অন্যায় যাতে না হোক, এবং বিএনপির যেই মূল কাঠামো 31 দফা ওইগুলা বাস্তবায়ন হোক, ওইগুলা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন হোক, জনগণের জানমালের নিরাপত্তা হোক, দেশের দরিদ্র সীমা উন্নত হোক, এগুলো আমি অবশ্যই চাই, যেহেতু আমি বিএনপি করি। জি ভাই, আমরা অবশ্যই চাই, আমরা অবশ্যই আমরা এই আদর্শকে আমরা লালন করতে চাই। তো ভাই আমি একটু জাস্ট প্রশ্ন, আমি অন্য একটা প্রশ্ন করি আপনাদের, যে প্রশ্ন এরকম, যে প্রশ্নটা মূলত বিল্লাল ভাইয়ের জন্য, যে আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা দল, একটা সংগঠন, এই সংগঠনটা আপনার কতটুকু পরিচিত সবার মাঝে, আমি এটা জানতে চাচ্ছি একটু পার্সোনালি। জি আলহামদুলিল্লাহ, আসাদ ভাই আপনাকে ধন্যবাদ। আপনি ইসলামী আন্দোলন সম্পর্কে জানতে চেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে যখন গঠিত হয়, তার পরবর্তীতে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের আস্থা ও নির্ভরতার একটা প্রতীক, একটা অন্তরে একটা আস্থার স্থান নিয়ে আলহামদুলিল্লাহ নিতে পেরেছে। এটা আমাদের কাছে সুক্রিয়ার ব্যাপার। আপনি আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই খবর নিবেন, একটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীকে দেখলেই বুঝবেন যে ওনার চেহারাতে ইসলামী আন্দোলন বা একটা আদর্শের, দেশপ্রেমের যে একটা দৃষ্টান্ত, এটা আপনি দেখতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন জনগণের একটা আস্থার জায়গা, একটা বিশ্বস্ততার প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন এর আস্থার প্রতীক? বাংলাদেশের জনগণ যখন দেখলো যে অনেক দল আছে, যেমন রাসেল ভাই একটু আগে এনসিপির কথা আনলেন, তারপরে আমরা ডান বাম অনেক দল দেখি যে তারা বিশেষ করে আরেকটি দল ছাত্র রাজনীতি থেকে উঠে আসছে, গণ অধিকার পরিষদ নামে। তো ওনাদের উদাহরণটা আমি এই জন্য আনলাম যে ওনাদেরকেও জনগণ দেখেছে, ইসলামী আন্দোলনকেও জনগণ দেখেছে। তো জনগণ যখন এটার অ্যানালাইজ করেছে, তখন এই অ্যানালাইজের মাধ্যমে কি পেলো, যে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের ভিতরে কোনো লোভ, লালসা, চাঁদাবাজি এগুলা কোনো কিছুই নাই, বরং আছে দেশপ্রেম, সামাজিকতা, সভ্যতা, এগুলো ইসলামী আন্দোলনের ভিতরে বিদ্যমান। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন কর্মীটা পর্যন্ত সবাই কিভাবে দুনিয়াতে জনগণ ভালো থাকবে, আখেরাতে আমি মুক্তি পাবো, এই ফিকিরটা আমাদের। কারণ রাষ্ট্রধর্ম আমাদের ইসলাম, আমাদের সংবিধান, আমাদের ইসলামের সংবিধান আল কোরআন। আমি আজকে বিএনপি করি, আজকে আওয়ামী লীগ করি, অন্যান্য যাই কিছু করি, আমার নবী এক, আমার রাসূল এক, আমার কোরআন এক। আমাকে কবরে যাইতে হবে, বিএনপির ভাইকে কবরে যাইতে হবে, আওয়ামী লীগের ভাইকে কবরে যাইতে হবে। আমি যদি চিন্তা করি যে আমার রাজনীতি বা আমার অন্যান্য যা কিছু আছে সব আমার গাইডলাইন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সবকিছু আমাদের পবিত্র আল কোরআনে আছে। তো আমরা যদি কোরআনকে একটু ফলো করি, তাহলে আমাদের ধারা দুর্নীতি, আমাদের ধারা অন্যায়, আমাদের ধারা অবিচার, এগুলা কিছুই হবে না। তো আমরা 31 দফা বলি, অন্যান্য যাই বলি, আদর্শ হিসেবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এই দফা দিয়ে কিচ্ছু হবে না। বিএনপির 31 দফা দিয়েও কিছু হবে না, আওয়ামী লীগের বুলি দিয়েও কিছু হবে না, এগুলো দিয়ে কিছু হবে না। আর রাসেল ভাইয়ের একটা কথাতে আমি আসি। রাসেল ভাই একটা কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। রাসেল ভাই, একজন দুইজন দিয়ে কিন্তু উদাহরণ হয় না। আমরা গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, নাটোর বা কোথাও নর্থ বেঙ্গলে একজন বিএনপির থানা বা জেলা পর্যায়ে লিডার, ওনারা বাপ ছেলে কর্মকার, এখনো কর্মকার, ওনারা
শরীরের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করে খাচ্ছে। এটা দিয়ে কিন্তু উদাহরণ আসে না, উদাহরণ আসে মেজরিটি দিয়ে। আপনি রাসেল ভাই, আলহামদুলিল্লাহ আপনাকে যথেষ্ট ভালো লাগছে আমাকে আপনার সাথে কথা বলে। আপনি একজন নিবেদিত প্রাণ। কিন্তু আপনি দেখেন যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের যেই ছাত্র দলের যেই দায়িত্বশীলের গুলিতে যেই মহিলার হাজবেন্ড, যেই বাচ্চার স্বামী, যেই মার সন্তান, যেই বাবার সন্তান মারা গেল, সে কিন্তু বুঝে। আর আমি যে তথ্যটা আপনাকে দিলাম, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর যে তথ্য হিসেবে 120 জন নিজস্ব লোক বিএনপির অন্তঃকন্দলে মারা গেছে, যেটা ফ্যাসিস্ট সরকারের 17 বছরে নিজেদের দলের লোক নিজেদের সাথে কোন্দল করে মারা যায় নাই, সেই এই 10 মাসে বিএনপির 120 জন লোক মারা গেছে। তো এটা খুবই দুঃখজনক। এটা আপনি কিভাবে নিবেন, আপনার দলের মূল্যায়ন আপনি কিভাবে করবেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দেশপ্রেমিক দল, একটি আল্লাহ ভীরু দল, একটি জনবান্ধব দল। সব দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের জায়গা সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অন্তরে আছে, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সংক্ষিপ্ত ভাবে আপনার দলের একটি ব্যাখ্যা তুলে ধরেছেন, আপনি অনেক ধন্যবাদ ভাই। আমরা শোয়ের খুবই শেষ পর্যায়ে এসে বসছি। আমি জাস্ট একটা প্রশ্ন করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা উভয় দলের ক্ষেত্রেই, যে আমরা যেটুক এই পর্যন্ত যেটুক শিওর যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের দুজনের মতামত অনুযায়ী আমি জানতে চাচ্ছি যে এটা কতটুকু কার্যকর এবং বাস্তবসম্মত যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। প্রথম একটু রাসেল ভাই আপনি যদি বলতেন কিছু। জি আলহামদুলিল্লাহ, আমিও আশাবাদী যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এবং দেশের অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, তারপর হচ্ছে সেনা প্রধান, তারাও এটা মানে সহমত পোষণ করছে যে হ্যাঁ নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব। তো সেই ক্ষেত্রে যেহেতু সর্বদলীয় অংশগ্রহণে আমরাও চাই যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন হোক, যেখানে সবার গ্রহণযোগ্যতা থাকবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। তো এরকম একটা আনন্দময় পরিবেশে নির্বাচন হবে, ভোটে মানুষ অংশগ্রহণ করে তারপরে তার পছন্দের দলকে সে নির্বাচিত করবে, এটা আমি আশা করি এবং আমিও এটা বিশ্বাস করি যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। অবশ্যই আপনাকে ধন্যবাদ। এবং মোহাম্মদ বিল্লাহ হোসেন, আপনি যদি কিছু বলতে চান, মানে এটা কি বাস্তবসম্মত এবং এটা কি সম্ভব ফেব্রুয়ারিতে? আমি খুব সংক্ষেপে শেষ করব, আমার আবার আরেকটা প্রোগ্রাম সেট করা আছে। ফেব্রুয়ারি, জানুয়ারি বা মার্চ, এপ্রিল, এটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে নির্বাচনের আগে প্রয়োজনীয় যে সংস্কারগুলা হওয়া দরকার, এই সংস্কারগুলা হতে হবে। যদি এই সংস্কারগুলা না হয়, তাহলে আমরা স্বাধীনতার যে আজকে 54 বছরে যা স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই, আজকে জেনারেশন জি 2000 অধিক লোক শহীদ হওয়ার পরে ছাত্রদের আন্দোলনে 17 বছরের ফেসিস্টকে যে বিতাড়িত করেছে, ওইরকম আরেকটা ফেসিস্ট আবার আমাদের মাঝে চেপে বসার আশঙ্কা থাকে। তো এই জন্যে আমি মনে করি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা কোনো ম্যাটার না। এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন উপযোগী যে সংস্কারগুলো দরকার জনগণের ম্যান্ডেটের জন্য, জনগণ যাতে করে স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারে, এটার জন্য যে সংস্কারগুলো দরকার, এই সংস্কারগুলো খুবই জরুরি। আপনি দেখেন, আজকে যদি আমি বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছিল, তাদের বিচার আমরা যদি তাদের বিচার এবং তাদেরকে আইনের আওতায় না আনতে পারি, তাহলে নেক্সট যেই সরকার আসবে তারাও যদি এরকম স্বেচ্ছাচারী হয়ে যায়, আমাদের কিছু করার থাকবে না, আমরাও তাদের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবো না। এই জন্য সংস্কারটা এবং খুনি হাসিনার ফ্যাসিস্টের বিচারটা এটা খুবই জরুরি, আমি এটা মনে করি। এটার পরেই নির্বাচন হোক। জি ভাই, আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার হোক, এবং আমরা মনে করি যে সঠিক সময় নির্বাচন হোক, হোক সেটা ফেব্রুয়ারি, হোক সেটা ডিসেম্বর, হোক সেটা এপ্রিল। তো আশা করি আপনাদের আমরা অনেক প্রশ্ন ছিল, বাট আমাদের সময় সংকটের কারণে আমরা করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এবং আপাতত আমরা শোয়ের শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনাদের অনেক ধন্যবাদ আমার শোতে আসার জন্য। এবং মোহাম্মদ বিল্লাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার
কোনো একদিন আসবো, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলবো, আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা কিছু বলতে আসাদ চান? ভাই, আসাদ ভাই, রাসেল ভাই, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের ঢাকা সেট সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, এটাকেও ধন্যবাদ। সেই সাথে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে উপহার দেওয়ার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানার জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রাসেল ভাই, আপনি কিছু বলতে চান, শেষ শব্দ? জি, আসাদ রহমান ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার অনলাইন পোর্টালকে, ঢাকা চ্যাটকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই বিল্লাল হোসেন তালুকদার ভাইকে। আর আমরা শোতে সবাই একসাথে ছিলাম, এবং সবার প্রতি শুভকামনা রইলো, আপনার অনলাইনের প্রতিও শুভকামনা রইলো। সেই সাথে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাইয়া, ধন্যবাদ জানিয়ে আমিও শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন।